ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বেলঘরিয়া রেল স্টেশনে নেমে রিক্সা করে 15 মিনিট গেলেই চোখে পড়ে এক সুবিশাল আবাসিক যোজনা। আবাসিকটির নাম তপবন। তপবনে প্রায় 15,000 স্কোয়ার ফিটের প্রজেক্টে 300 খানা ইন্ডিপেন্ডেন্ট ফ্ল্যাট রয়েছে। প্রকল্পটির দায়িত্বে থাকা বৃন্দাবন মাহাতো আবাসনের ভেতরে গ্রিনারির বিশেষ খেয়াল রেখেছেন। এই আবাসনের বাসিন্দারা বেশিরভাগই বয়স্ক। কাজের জগৎ থেকে নিজেদের রিটায়ারমেন্টের পর একটা শান্ত জায়গায় বাকি জীবন কাটানোর আদর্শ জায়গা হলো তপবন আবাসিক যোজনা। যারা শহরের শোরগোল থেকে দূরে থাকতে চান তারা এখানে নিজের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্ল্যাট রেজিস্ট্রি করে রাখেন। যেহেতু প্রকল্পটি একটি বিলাসবহুল আবাসনের, তাই বৃন্দাবন মাহাতো সুরক্ষার ব্যবস্থাটা খুবই পোক্ত করেছেন। বলা বাহুল্য, আবাসিকরা আবাসনের ব্যবস্থাপনায় যার পরনাই খুশি আর খানিকটা নিশ্চিন্ত। আজ এই তপবন আবাসনের এক বয়োজ্যেষ্ঠ আবাসিক মিসেস মল্লিকের ফ্ল্যাটে পার্টির আয়োজন আছে। আত্মীয় স্বজনদের সাথে বিশেষ ভাব নেই মিসেস মল্লিকের। নিমন্ত্রিতদের লিস্টে কিছু ঘনিষ্ঠ বন্ধু আছেন আর কয়েকজন আবাসিক আছেন। সেক্রেটারি অবিনাশ সরখেল এবং তার স্ত্রী রজতী মিসেস মল্লিকের বিশেষ ঘনিষ্ঠ। সেক্রেটারি অবিনাশ সরখেল এবং তার স্ত্রী রজতী সহ বি ফ্রেজের অনিল রায়, বিন্দু বিশ্বাস, প্রণতি তালুকদার এবং সি ফ্রেজের ডক্টর মেহিক বসু, জোসেফ সিং, তিয়াশা শিকদার ও তার ছেলে রিজু এবং কিছু বন্ধুবান্ধব উপস্থিত। মিসেস মল্লিক আজ বেশ খুশি, আর হবেন নাই বা কেন। প্রায় 1.5 বছর পর সবার সাথে দেখা হলো। 2 বছর আগে মিস্টার মল্লিক ইহলোকের মায়া ছেড়ে চলে যাবার পর মাস 6 মধ্যেই একেবারে ঘরকুনো হয়ে গিয়েছিলেন মিসেস মল্লিক। তারপর ধীরে ধীরে অবিনাশ আর রজতীর সহায়তায় সেই সমস্ত কঠিন সময়কে কাটিয়ে উঠতে পেরেছেন। যাই হোক, পুরনো সময়কে মনে করে আর কষ্ট পেতে চান না তিনি। তাই এই পার্টির আয়োজন করা হয়েছে। পার্টি বেশ ভালোই চলছিল। ফুৎকারেই শেষ হচ্ছিল পানীয়ের গ্লাস আর একের পর এক খাবারের আইটেম। বেশ রাত করে পার্টি শেষ হলে সকলে নিজের নিজের আস্তানায় ফিরে যান। পার্টি শেষ হলে মিসেস মল্লিক সাজ ছেড়ে স্নান করে একটা পাতলা রাত্রিকালীন পোশাক পরে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। মনটা আজ ওর বেশ খুশি খুশি লাগছে। ঘুমের ওষুধ খাওয়ারও প্রয়োজন হয়নি, এমনিতেই চোখ ঘুমে জড়িয়ে পড়ছে। রাত তখন বেশ গভীর। হঠাৎ খুটখুট করে শব্দ হতে লাগলো। এক টানা খুটখুট শব্দে মিসেস মল্লিকের ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসে তিনি দেখলেন যে বাথরুমের আলোটা জ্বালানো রয়েছে, অথচ তার স্পষ্ট মনে আছে তিনি আলো বন্ধ করেই ঘুমিয়েছিলেন। বিছানা থেকে আলো বন্ধ করতে বাথরুমের দিকে এগোতেই কিছু একটা তীরের মতো এসে বিঁধল মিসেস মল্লিকের ঘাড়ের কাছে। থপ করে তিনি লুটিয়ে পড়লেন ঠিক বাথরুমের দরজার সামনে। ঠিক তখনই জোড়া পায় কেউ বা কারা যেন ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে মীরা তপবন আবাসিকে ঢোকার আগে নিজের ছোট পার্সটা খুলে দেখে নিল একবার যে কাজের বাড়ির চাবিগুলো সব ঠিকঠাক আছে কিনা। তপবনের গেটের সিকিউরিটির কাছে নাম লেখার পর সিকিউরিটি ফোন লাগালো 324 নম্বর ফ্ল্যাট মিসেস মল্লিকের কাছে। কিন্তু 3-4 বার ফোন করবার পরেও ফোন তিনি ওঠালেন না। সিকিউরিটি বলল, না, 324 নম্বর ফ্ল্যাটের ম্যাডাম ফোন তুলছেন না। তখন মীরা বলল, গতকাল তো ম্যাডামের ঘরে পার্টি ছিল, হয়তো ঘুমিয়ে আছে। আচ্ছা, আমি এক কাজ করি, ফ্ল্যাটে ঢুকে তোমার সাথে ম্যাডামের কথা বলিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি পুরনো লোক, রোজ আসো তাই ছেড়ে দিচ্ছি, কিন্তু ফ্ল্যাটে গিয়ে ম্যাডামের সাথে আমার কথা বলিয়ে দেবে। মীরা তপবন আবাসিকে শুরু থেকেই আছে। মোটামুটি সবাই চেনে মীরাকে। সিকিউরিটিও তাই যেতে দিল মীরাকে।
কিন্তু বারবার বলে দিল যে ফ্ল্যাটে পৌঁছিয়েই যাতে ম্যাডামের সঙ্গে কথা বলায়। মীরা আপন মনে গুনগুন করতে করতে 324 নম্বর ফ্ল্যাটে পৌঁছিয়ে বেল বাজায়। বার কতক বেল বাজানোর পরেও যখন মিসেস মল্লিক দরজা খুললেন না, তখন মীরা ভাবল, কি হলো, আজ ম্যাডাম দরজা খুলতে এত দেরি করছেন কেন? এখনো ঘুমোচ্ছেন নাকি? মীরা তার কাছে রাখা ডুপ্লিকেট চাবি বের করে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে ঘরটা বেশ অগোছালো হয়ে আছে। ভারী অবাক হয় সে, কারণ সে যতদূর মল্লিক ম্যাডামকে চেনে তিনি খুব ফিটফাট মহিলা। শরীর খারাপ থাকলেও ঘরদোর অগোছালো কখনো থাকে না। সে কিনা মল্লিক ম্যাডাম, মল্লিক ম্যাডাম বলে ডাকলেও কোনো উত্তর পায় না। রান্নাঘরে একবার উঁকি দিয়ে বেডরুমে ঢোকে মীরা। বিছানা পেরিয়ে বেডরুম লাগোয়া বাথরুমের দিকে চোখ যেতেই দুটো চপ্পল দেখতে পায় সে। এবার সে একটু ভয় পায়। মীরা আবার ডাকে, ম্যাডাম, ও মল্লিক ম্যাডাম। ধীরে ধীরে ডাকতে ডাকতে আরেকটু এগোতেই দেখে মিসেস মল্লিক বাথরুমের ফ্লোরে উপুড় হয়ে পড়ে রয়েছেন। শ্বাস পড়ছে না, চোখ খোলা, মুখ খোলা এবং মুখ থেকে গড়িয়ে পড়ছে নীল রঙের তরল। এইসব দেখে মীরা তখনই খুন খুন বলে চিৎকার করতে করতে পাশের 325 নম্বর ফ্ল্যাটে যায়। এইটি সেক্রেটারি সরখেলের ফ্ল্যাট। কিছুক্ষণের মধ্যেই 324 নম্বর ফ্ল্যাটে লোক জমায়েত হয়ে যায়। পুলিশও চলে আসে একটু পরই। এই দাঁড়া 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 দাঁড়া, অডিওর মাঝে ভিডিও দেখে পজ করবেন না বা কেটে চলে যাবেন না। আরে হ্যাঁ, ঠিকই দেখছেন। তেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে এতদিন শুধুমাত্র অডিও স্টোরি শুনেছেন না, এবার আমাদেরকে সোজাসুজি চোখে দেখার সুযোগও আপনাদের সামনে রয়েছে। প্রত্যেকটা গল্পে ইন্ট্রো অথবা আউট্রোতে আমরা এরকম হঠাৎ করে চলে আসব। খুন হয়েছিল তাই না? কোথায়? হ্যাঁ, লেখিকা তনিমা সাহার লেখা প্রথম গোয়েন্দা গল্প তনু ও সার্থক সিরিজের গল্প লাল পালকের রহস্য আপনারা শুনছেন। একটি খুন হলো না, তার মধ্যে হঠাৎ করে আমি চলে এলাম। এই খুনটা কেন হলো বলুন তো? নমস্কার, আমি সম্বুদ্ধ, এই তেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অন্যতম সদস্য। গল্প পাঠে শুভময় কেমন পাঠ করেছে এবং খুনটাই বা কেন হলো, তনু কি পারবে এই রহস্যের সমাধান করতে? জানতে চলুন আমরা গল্পে ফিরে যাই। টাটা। ঘটনার একদিন পর দমদমের একটা মধ্যবিত্ত কলোনিতে তখন সকালে চায়ের জোগাড় হচ্ছে। কালুয়া মানে কালীকেষ্ট একটা ট্রেতে করে একটা বড় কাপে আদা দেওয়া কড়া লিকারের দুধ চা, দিনের আলো খবরের কাগজ আর এক প্লেট বিস্কিট নিয়ে দক্ষিণমুখী ঘরটায় গিয়ে দিদি ভাই, ও দিদি ভাই বলে একটা বাঁচ খাই গলায় ডেকে উঠল। হাতে নাড়ানি কাঁচি, মুখে এক রাশ বিরক্তি, ছোট চুল, ছোটখাটো ফিগার, ফর্সা এবং এক জোড়া বুদ্ধিদীপ্ত চোখ নিয়ে তনু এসে দাঁড়ায় কালীকেষ্টর সামনে। তনু সামনে আসতেই কালীকেষ্ট বলে, এই নাও দিদি ভাই, তোমার চা আর পত্রিকা। তনু বলে, সে ঠিক আছে, রেখে দাও ধারে। আর কথাটা পত্রিকা, পত্রিকা নয়। একটু থেমে তনু আবার বলে, আচ্ছা কালুয়াদা, তুমি অত চেঁচিয়ে চেঁচিয়ে কেন কথা বলো? আমি কি আমেরিকায় গিয়ে বসে আছি নাকি যে তুমি চিল্লিয়ে পুরো পাড়া জড়ো করছো? কালুয়া একটা ছোট টেবিলে প্লেটটা রেখে দিয়ে হাত উল্টে বলল, সে তো তুমি ছেলে, ক বছরই বা হলো যে এখানে আইছা? ও নেহাত বাবু মশাইয়ার শরীর খারাপ করলো তাই ফিরে এলে, নয়তো সেখানেই থাকবার কি যেন বলো ওই প্রোগ্রাম করেছিলে। তনু রেগে গেলেও কালুয়ার কথার ধরনে ফিক করে হেসে ওঠে। কালুয়াও তনুকে হাসতে দেখে নিজেও হাসি মুখে বেরিয়ে যায়। এখন তার অনেক কাজ। বাবু মশাইয়ের চা, ওষুধ দিতে হবে, জলখাবার বানাতে হবে, দুপুরের রান্না কি হবে তাও দেখতে হবে। মনিটা বড্ড পাজি হয়েছে, ফাঁকি দিয়ে রান্নাঘরে
আর আগে কিনে রাখা ফ্রিজে রাখা সব সবজি নষ্ট হয়ে যায়। এই বলে মনে মনে বকবক করতে করতে কালুয়া রান্নাঘরে ঢোকে। তনু মানে বৈশিষ্ট্যা নাগের আরেকটি পরিচিতি আছে। সে একজন অনুসন্ধিৎসু, মানে গভীর জ্ঞান পিপাসু, অনুসন্ধান করতে ইচ্ছুক বা কৌতূহলী ধরনের মানুষ। কোনো ঘটনার অন্তরালে অন্য কি কি ঘটনা লুকিয়ে সেটা অনুসন্ধান করে খুঁজে বার করাই তনুর নেশা। নিজেকে ডিটেকটিভ বা গোয়েন্দা বলা ঠিক পছন্দ সে করে না, কারণ ওই তকমাগুলো শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টের কাজ করা লোকেদেরই দেওয়া হয়। তারা যথেষ্ট পরিশ্রম করে তবেই না গিয়ে গোয়েন্দা বা ডিটেকটিভ হতে পারে। তনু এখনো নিজেকে সেই পর্যায়ে ভাবে না। আপাতত নিজেকে সে অনুসন্ধিৎসু বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। গাছ বড্ড ভালোবাসে তনু, যদিও বেশিরভাগ গাছেরই সে নাম জানে না। তবুও যখনই পাড়ার নার্সারিতে যায় তখন কোনো না কোনো একটা ফুলের কি পাতাবাহারের গাছ সে নিয়ে আসে। তনু ওদিকে বারান্দায় গিয়ে নতুন কিনে আনা চারাগাছটার চারিদিকে মাটি কুপিয়ে একটু জৈব সার দিয়ে জল দিয়ে হাত ধুয়ে চা খেতে বসে। একটা বিস্কিটের কামড় দিয়ে ছোট একটা টুকরো মুখে পুরে চায়ের কাপে চুমুক দিল। চাটা জম্পেশ বানায় কালুয়াদা। সকাল সকাল এমন একটা কড়া চা পেলে দিনটা এমনিই ভালো হয়ে যায়। চায়ে চুমুক দিয়ে একটা হাসি ফুটে উঠল তনুর মুখে। খবরের কাগজটা হাতে নিয়েই বড় বড় করে হেডলাইনে লেখাটা চোখে পড়ল। এক অত্যাধুনিক আবাসিক এলাকায় রহস্যজনকভাবে খুন হয়েছেন এক ৬৭ বছর বয়সী বৃদ্ধা। আচ্ছা, সম্পূর্ণ খবরটি পড়ার পর তনুর ভ্রু দুখানি কুঁচকে কপালের মাঝখানে চলে এলো। মনে মনে সে ভাবল, একজন বয়স্কা একাকী মহিলার সাথে কারই বা শত্রুতা থাকতে পারে? হত্যাকাণ্ডের এলাকাটাও বেলঘরিয়াতে, সেখানে কাউকে তো তেমন চিনিও না। এখানে কিছু হলে রাজেন্দ্র চৌহান আঙ্কেলকে বললে ঘটনাস্থলটা একবার ঘুরে আসা যেত। হরিবাড়ির লুকোনো সম্পদ আর দময়ন্তীর আত্মহত্যা রহস্যের সময় আঙ্কেল তো খুবই সাহায্য করেছিলেন। অবশ্য তনুও তার নাম রক্ষা করেছিল। মাত্র 5 দিনের মধ্যেই আসল খুনি কে তা বের করে দিয়েছিল তনু। আসলে তনুর পর্যবেক্ষণ ক্ষমতাটা বেশ ভালো। অন্যান্যরা যে জিনিসগুলো উপেক্ষা করে যায় সেগুলোতেই তনুর তীক্ষ্ণ নজর পড়ে। চা খেতে খেতে তনু ভাবছিল কিভাবে বেলঘরিয়ার ওই হত্যাস্থলটায় একবার অন্তত ঢু মারা যায়। ফোন বুকটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা কন্ট্যাক্ট চোখে এলো, সার্থক গাঙ্গুলির। বিদ্যুৎ ঝলকের মতো তনুর মনে এলো, সার্থক মানে তো টাবলু। সে তো এখন কামারহাটিতেই পোস্টিং। একটা ফোন করে দেখা যেতেই পারে। আজ সকাল থেকেই বৃষ্টি। তনুর কলকাতার আবহাওয়ার অভিজ্ঞতা বলে যে এখানে যে কোনো মুহূর্তেই বৃষ্টি হতে পারে, আবার বৃষ্টির ভাব করেও খটখটিয়ে রোদও উঠে যেতে পারে। কলকাতার আবহাওয়ার কোনো ভরসা নেই। স্বয়ং নভোদ্দেবের ইচ্ছানুযায়ী এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা হয়। নভোদ্দেব গোসা করে থাকলে শীতকালেও ফুল স্পিডে ফ্যান চালাতে হয়। সকালে টাবলু অর্থাৎ সার্থকের নম্বরটা পেয়ে ঝট করে ফোন করে নিয়েছিল তনু। বহুদিন পর বন্ধুর ফোন পেয়ে দুজনেই উচ্ছ্বসিত। হ্যালো। হ্যালো টাবলু, কেমন আছিস? আরে তনু, যে কত যুগ পর ফোন করলি! তোর যে এই অধমকে এখনো মনে আছে সেটাই তো অনেক। বাজে কথা রাখতো, মনে থাকবে না আবার কেন? তোর ফেরার খবরটাও তো দিসনি। সেই দিন সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে ঘাঁটতে তোর স্ট্যাটাস দেখে জানতে পারলাম তুই কলকাতায় ফিরেছিস। হ্যাঁ, স্ট্যাটাসে আমার নতুন চারাগাছগুলোর ছবি দিয়েছিলাম। তুই এখনো সেই গাছ পাগলই রয়ে গেলি, বল পাল্টালি আর না? এত বছরেও তো পাল্টাতে পারলাম না, এখন আর পাল্টে কি হবে? যাকে, তোর খবর বল। আমার খবর তো ভালোই। আপাতত বেলঘরিয়াতে পোস্টিং। সময় করে একদিন দেখা করিস। কথায় কথায় তনু বেলঘরিয়ার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে। তখন সে জানতে পারে যে সার্থক কেসটার দায়িত্বে আছে। সার্থক জানালো, আমি গতকাল গিয়েছিলাম সেখানে। প্রাথমিক তদন্ত শেষ হয়ে গেছে। তবুও তুই চাইলে গিয়ে একবার ঘটনাস্থলটা পর্যবেক্ষণ করতে পারিস।
যদিও বডি এখনো ফরেন্সিকের জিম্মায়, তবে আজকালের মধ্যেই রিপোর্ট চলে আসবে। তারপর আত্মীয়দের হাতে বডি তুলে দেওয়া হবে। আচ্ছা, আমি তাহলে কাল ঠিক সকাল 11টায় তপবন আবাসিকে পৌঁছে যাব। সকাল থেকে বরুণদেবের অসীম কৃপায় এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। মাথায় ছাতা নিয়ে তনু সার্থকের সাথে তপবন আবাসনে এলো। তপবনের বিশাল সুদৃশ্য গেটটা পেরিয়ে যেটা তনুর সবার আগে নজরে এলো তা হলো লম্বা টানা ছাদ দিয়ে ঢাকা পার্কিংয়ের এরিয়া। সেখানে চোখ ঝলসে যাওয়ার মতো সার দিয়ে দাঁড় করানো দামি গাড়ির লাইন। ওই সারির মধ্যে একটা পেস্তা রঙের 2 সিটার গাড়ির দিকে তনুর দৃষ্টি আকর্ষিত হলো। নিজের রাজকীয়তায় জানান দিচ্ছে যে সেটা ম্যাকলারেন। বেলঘড়িয়ার এই অ্যাপার্টমেন্টে এইরকম একটা বিলাসবহুল 4 চাকাকে বড্ড বেশি বেমানান দেখতে লাগছে। পার্কিং এরিয়াটাকে একপাশে রেখে তনু সোজা চলে গেল ঘটনাস্থল 324 নম্বর ফ্ল্যাটে। গিয়ে দেখে সেখানে 2 জন কনস্টেবল পাহারায় আছে। তবে তনু সার্থকের সাথে আসায় ফ্ল্যাটে ঢুকতে কোনো বেগ পেতে হয়নি। ফ্ল্যাটটা যাকে বলে দস্তুর মতো আধুনিকতা দিয়ে ঢেলে সাজানো হয়েছে। তনু সব কটা ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তারপর শোয়ার ঘরে এসে দেখে যে শোয়ার ঘর সংলগ্ন বাথরুমের পাশে সাদা রং দিয়ে একটা জায়গায় মার্কিং করা আছে। সার্থক তনুর পেছন পেছনই আসছিল, আর সাথে একজন কনস্টেবল ছিল। একজন কনস্টেবল বাইরে তখনও পাহারায়। হঠাৎ আনমনে তনু বলে ওঠে, হ্যাঁ রে টাবলু, মিসেস মল্লিকের বডিটা বাথরুমের দিকে মুখ করা ছিল নাকি বাইরের দিকে? সার্থক একটু অপ্রস্তুত হয়ে বলে, বডি তো বাথরুমের দিকে মুখ করে পড়েছিল, তবে মৃত্যুর সময় তিনি চিত হয়ে শুয়েছিলেন। যদিও আমার মনে হয় সেটা যেন একটু অসম্ভব। তারপর কি মনে হতে সার্থক কনস্টেবলটিকে বলল, তুমি এখন বাইরে যাও, আমরা রুটিন পর্যবেক্ষণ করে আসছি। কনস্টেবল সেলাম ঠুকে বেরিয়ে গেল। কনস্টেবলটি চলে যেতেই সার্থক গলাটা একটু খাটো করে তনুকে বলল, শোন না তনু, তুই আমাকে ডিউটি আওয়ার্সে টাবলু বলে ডাকিস না, সার্থক বলে ডাকিস। আসলে কি বলতো, ওই একটু ইমপ্রেশনের ব্যাপার তো, বুঝতেই পারছিস। তনু সার্থকের কথা শুনে মিষ্টি করে হেসে বলল, বেশ, এবার থেকে মনে রাখবো। আসলে তোকে তো টাবলু বলেই ডেকে অভ্যেস, তাই সেটাই আগে মনে এসেছে, এই আর কি। কথা বলতে বলতে হঠাৎ একটা জায়গায় তনুর চোখ আটকে যায়। বাথরুমের দরজার তলা থেকে একটা উজ্জ্বল চকচকে কিছু দেখা যাচ্ছে। তনুর সাধারণত ট্রাউজার বা জিন্স এবং তার সঙ্গে মানানসই টি শার্ট বা টপ পরে, আর কোথাও গেলে, বিশেষ করে তদন্তের জন্য বেরোলে, জিন্স বা ট্রাউজারের পকেটে একটা পকেট নাইফ এবং ছোট্ট শূর্ণ জাতীয় ফরশেপ বা চিমটে থাকে। তনু চিমটেটা হাতে নিয়ে সাবধানে অকুস্থলটাকে পেরিয়ে বাথরুমের দরজার সামনে গিয়ে ঝুঁকে দরজার তলা থেকে চিমটেটা দিয়ে ওই উজ্জ্বল জিনিসটা বের করে দেখে সেটা একটা সুতোর টুকরো। তবে সাধারণ যে কোনো সুতো থেকে বেশ মোটা। সুতোটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে করতে সার্থকের উদ্দেশ্যে তনু বলে, আচ্ছা, একটা কথা বলতো, ফরেনসিক থেকে কি লোকজন এখনো আসেনি? সার্থক ভ্রুটা কুঁচকে বলে, গতকাল বডি নিয়ে যাওয়ার পরেই তো এসেছিল। যেহেতু মৃত্যুটা একটা খুন, তাই আমি আর দেরি করিনি ফরেন্সিক ডিপার্টমেন্টকে খবর দিতে, কারণ যত দেরি হবে এভিডেন্স ততই ঘোলাটে হয়ে যাবে। তনু চিমটেতে ধরা সুতোটা সার্থকের মুখের সামনে এনে বলে, তাহলে ফরেনসিক থেকে এই এভিডেন্সটা মিস হয়ে যায় কি করে? চিন্তিত মুখে সার্থক বলে, হুম, না, এমন তো হওয়ার কথা নয়। সিএফএসএল তো এতটা গাফিলতি করে না। তনু সুতোটাকে একটা ছোট প্লাস্টিকের ব্যাগের ভেতর পুড়তে পুড়তে কিছু একটা যেন ভাবছিল। সার্থকের কথা শুনে বলল, সিএফএসএল মানে তো সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, কিন্তু আমি তো ভেবেছিলাম লালবাজার থেকে ফরেনসিকের টিম আসবে। হ্যাঁ, আসলে সেটাই করণীয় ছিল, কিন্তু ঘটনাটা ঘটে রবিবার, ছুটির দিন, তার ওপর টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। মিসেস মল্লিকের মৃত্যুটা এতটাই অস্বাভাবিক যে আবাসিকরা এখানে ভিড় করে নিয়েছিল। এই শেষ বয়সে এসে কেই বা এমন শত্রু থাকতে পারে যে একাকী ভদ্রমহিলাকে এইভাবে মারতে পারে?
এই সব নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল, আর এই ভিড়টাও ধীরে ধীরে বাড়ছিল। স্বাভাবিকভাবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায়। ভিড় সামাল দিতে একটু আমাদের হিমশিমও খেতে হয়। ওইদিকে লালবাজারে ফোন করে জানতে পারলাম যে সেই সময় ডিপার্টমেন্টে কেউ নেই। 1.5-2 ঘন্টা সময় লাগতে পারে, বা তারও ঠিক নেই। জ্যাম হলে আরও দেরি হতে পারে। তো আমি ভাবলাম অত্যাধিক দেরি হলে যদি কোনো এভিডেন্স নষ্ট হয়ে যায়, তাই কলকাতা সিএফএসএল টিমকে ডেকে নিলাম। হাত দুটোকে সামনের দিকে বেষ্টনী করে তনু একটু গম্ভীর হয়ে বলল, লালবাজারের ফরেন্সিককে একটা খবর দিস। যদিও কতটা প্রমাণ সংগ্রহ করতে পারবে জানি না, তবু একটু চেষ্টা তো করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এখানে আরও কিছুর প্রমাণ থাকবে। একটু চুপ থেকে তনু প্লাস্টিকের ব্যাগটা সার্থকের দিকে এগিয়ে দিয়ে বলল, তুই এই সুতোটার একটা ফরেন্সিক চেকের ব্যবস্থা কর তো। ব্যাগটা হাতে নিয়ে সার্থক বলে, ঠিক আছে, আমি দেখছি। তুই কি আর কিছু দেখবি? তনু গম্ভীরভাবে বলে, হ্যাঁ, ফ্ল্যাটটা একটু ভালোভাবে দেখে খুনের আগের দিন যারা মিসেস মল্লিকের সাথে দেখা করেছেন তাদের সাথে একটু কথা বলবো। বেশ, তাহলে তো সবার আগে সেক্রেটারি সরখেলের সাথেই কথা বলতে হয়। তুই ঘরটাকে বন্ধ করে দে, আর আগের দিন যারা উপস্থিত ছিলেন তাদেরকে এক এক করে ডেকে দে। আমি বাইরে দাঁড়িয়ে কথা বলে নেব। সার্থক ঘরটা সিল করে দেয় এবং একজন কনস্টেবল গিয়ে অবিনাশ সরখেল আর তার স্ত্রী রজতীকে ডেকে আনে। অবিনাশকে দেখে তনু হাত জোর করে বলে, নমস্কার, আমি বৈশিষ্ঠা নাগ, পেশায় অনুসন্ধিৎসু। আমি মিসেস শোভনা মল্লিকের খুন সংক্রান্ত কিছু কথা বলতে চাইছিলাম। অবিনাশ চোখ দুটো বিরক্তিতে কুঁচকে বলে, অনুসন্ধিৎসু? তাও আবার একজন মেয়ে হয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন? আপনার তো সাহসের বেশ বলিহারি। তা আপনাকে অ্যাপয়েন্ট করলে কে? আমরা তো কোনো প্রাইভেট ইনভেস্টিগেটরকে অ্যাপয়েন্ট করিনি। এবার মিসেস রজতীও এক ঝুড়ি অসন্তোষ নিয়ে বললেন, এই যে দেখুন, যে চলে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু যারা বেঁচে আছে তাদেরকে প্রশ্নের পর প্রশ্ন করে মেরে ফেলছেন কেন? সেই সকাল থেকে শুরু হয়েছে একের পর এক প্রশ্ন। আমি আরও দুজনের সুগারের রুগী। আপনাদের প্রশ্নের জন্য এত বেলা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত একটু খাবার খেতে পারলাম না। এরপর ওষুধ খাওয়া আছে। আপনারা তো দেখছি প্রশ্ন করতে করতে অসুস্থ মানুষকে আরও অসুস্থ করে দেবেন। তনু একটু মিষ্টি করে হেসে বলে, যাতে আপনাদের আর অসুবিধায় পড়তে না হয় তার জন্য শুধু আমার দুটো প্রশ্নের উত্তর দিলেই হবে, ব্যাস, তারপরেই আপনাদের ছুটি। রজতী মুখটা বেজার করে বলে, আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? গতকাল মিসেস মল্লিকের মধ্যে কোনো অস্বাভাবিকত্ব কিছু দেখেছিলেন কি? না, বরং উনি আগের চেয়েও বেশি স্বাভাবিক ছিলেন। এবার তনু একটু অবাক হয়ে বলে, মানে? অবিনাশ বলেন, বছর দুয়েক আগে মিস্টার মল্লিক মানে অসীম মল্লিক মারা যায়। অসুস্থ হয়েই মারা যায়। অসীম আমার বন্ধু ছিল। অবশ্য তার সাথে আমার এই তপবন আবাসনেই পরিচয়টা হয়। আমরা প্রায় সমবয়স্ক হওয়ার কারণে আমাদের মধ্যে বন্ধুত্ব হতে বেশি সময় নেয়নি। বন্ধুত্ব হওয়ার আরও একটা কারণ ছিল, আমরা দুই দম্পতিই নিঃসন্তান ছিলাম। অসীমের শরীর স্বাস্থ্যও বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, তারপর মারাও গেল। অসীমের মৃত্যুতে মিসেস মল্লিক মানে শোভনা বৌদি একটু ভেঙে পড়েছিলেন। তখন তার সেই দুঃসময়ে আমরাই তার পাশে ছিলাম। ধীরে ধীরে তিনি মানসিক দুরবস্থা কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠছিলেন, আর এই বিষয়টাকে সেলিব্রেট করার জন্যই গতকাল রাতে এই পার্টিটা থ্রো করেছিলেন। পার্টির শুরু আর শেষের সময়টা কখন ছিল? ওই তো পার্টি শুরু হয় ধরুন রাত 8টায়, হ্যাঁ, তা শেষ হতে হতে হবে 1টা-1.5টা বেজেছিল। এবার আপনারা যান। তনু একে একে বাকিদের সাথে কথা বলেও ওই একই উত্তর পেল। শুধু মীরা বলল, মল্লিক ম্যাডাম আমাকে সব সময় সকাল সকাল আসতে বলতেন। এই সকালে আসা নিয়ে আমার সাথে মাঝে মধ্যেই ঝামেলা হতো, কিন্তু তিনি অনেকগুলো টাকা মাইনে দিতেন কি না, তাই একটু খ্যাচ করলেও কাজটা কখনো ছাড়ার কথা ভাবিনি। একা বয়স্ক মানুষ, তাই হয়তো একটু শুচিবাই ছিলেন। আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করতুম। পার্টির দিন তো ভেবেই নিয়েছিলাম যে ম্যাডাম নিশ্চয়ই আমাকে ভোরবেলাই আসতে বলবেন, কিন্তু এ কি অবাক কাণ্ড! ম্যাডাম আমায় বললেন, মীরা, তুই আগামীকাল দেরি করেই বরং আসিস, পার্টি শেষ হতে দেরি হতে পারে, তাই আমি সকাল অবধি ঘুমোবো। আমি বেশ অবাক হলাম। ম্যাডাম যখন সে কথা বললেন আমিও একটু খুশি হলাম, কারণ ম্যাডামের এখানে সকালবেলা আসার জন্য আমি আমার ঘরের কাজ শেষ করে উঠতে পারতাম না। কেন অবাক হলে? পার্টির পরদিন যে দেরিতেই ঘুম থেকে উঠবে সেটাই তো স্বাভাবিক। মীরা চোখ বড় বড় করে বলে,
না গো দিদিমণি, মল্লিক ম্যাডামের তো রাতে ঘুমই হতো না। ওষুধ খেয়ে ঘুমালেও 2-2.5 ঘন্টার বেশি ঘুমোতে পারতেন না। ওই জন্যই তো সারাদিন খ্যাচ করতেন। এই স্বভাবের জন্য তার সাথে বিশেষ কারোর বনিবনাও ছিল না, ওই সেক্রেটারি স্যার আর অল্প কয়েকজন ছাড়া। আসলে কি বলুন তো ম্যাডাম, সব পয়সার খেলা। যার কাছে পয়সা বেশি তা সে যতই খেচাটে হোক না কেন, তার চারিপাশে লোকের জমায়েত থাকবেই। সবার সাথে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেলে সার্থক আর তনু তপবন আবাসন থেকে বেরিয়ে আসে। সার্থক তনুকে বাড়ির সামনে ড্রপ করতেই তনু বলে, এই ভেতরে চল, বাবা তোকে দেখলে খুব খুশি হবে। আজ থাক তনু, আরেকদিন না হয় আসবো। তনু একটু কপট রাগ দেখিয়ে বলে, দেখ টাবলু, বেশি কথা বলিস না। নেহাত ইউনিফর্মে আছিস, নইলে সেই ছোটবেলার মতো কান ধরে টানতে টানতে তোকে ভেতরে নিয়ে যেতাম। সার্থক বিড়বিড়িয়ে বলে, এখনও কানটা ধরে টানলেও কিছু মনে করতাম না। তনু কথাটা শুনতে পায় না। সে বলে, দুপুর গড়িয়েছে অনেকক্ষণ, হ্যাঁ, আর কালুয়াদাও কিন্তু রান্নাটা ভালোই করে। সার্থক আর আপত্তি করে না। তাছাড়া তনুর বাবা শ্রী প্রমথেশ নাগের সঙ্গে বহুদিন সত্যি দেখা হয়নি। সার্থক তনুর বাবাকে জেঠু বলে সম্বোধন করে। বাড়ির ভেতরে ঢুকেই সার্থক প্রমথেশ বাবুকে দেখতে পেয়ে প্রণাম করে বলে, কেমন আছো জেঠু? সার্থককে দেখে প্রমথেশ অত্যন্ত খুশি হয়ে বললেন, আরে টাবলু বাবু যে, কেমন আছিস রে? তনু আমেরিকায় চলে যাওয়ার পর তো আর এদিকে আসিসনি। মাথা চুলকে সার্থক বলল, আসলে কাজের চাপ আর। প্রমথেশ সার্থককে কথাটা শেষ করতে না দিয়েই বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বাহানা বানাতে হবে না, চল ভেতরে চল, আগে চা হোক তারপর টা হবে। সার্থক তড়িঘড়ি বলে ওঠে, না না জেঠু, আমি সিগারেট খাই না। প্রমথেশ হেসে বলে ওঠেন, ওহো, আরে টা মানে লাঞ্চ, সিগারেট নয়। এবার সার্থকও হেসে বলে ওঠে, হো হো, আচ্ছা ঠিক আছে, তাই সই। ষাটোর্ধ্ব প্রমথেশ নাগ স্কুল শিক্ষকতা করতেন। রিটায়ারমেন্টের পর গাছ চর্চা করেন। অবশ্য প্রমথেশের আরও একটা পরিচয় আছে। তিনি একটি এনজিও চালান, নাম ঠিকানা। তবে এনজিওতে 2 পেয়েরা নয়, 4 পেয়েরা থাকে। এনজিওটা স্ট্রিট ডগসদের জন্য। তনুর গাছগাছালির নেশা মূলত প্রমথেশের থেকেই পাওয়া। আমেরিকা থেকে ফিরে আসার পর অবসর থাকলে তনু প্রমথেশের এনজিওতেও যায়। সার্থক তনুদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসে। মাঝে কেটে যায় 2 দিন। এর মধ্যে তনু একবার রাজেন্দ্র চৌহানের সাথেও কথা বলে নেয়। একদিন বিকালে তনু রোজকার মতো ছাদে হাঁটছিল, তখনই কালুয়া ছুটতে ছুটতে উপরে এসে হাঁপাতে হাঁপাতে বলে, তোমার ওই ফোনটা ওখানে রাইখা আইছো, আর ওখানে ফোনটা বাইজিয়া ক্লান্ত। এই নাও তোমার ফোন। কথাটা বলেই কালুয়া আবার বেরিয়ে গেল। তনু মোবাইলটা হাতে নিয়ে কালুয়ার চলে যাওয়াটা দেখে ফিক করে হেসে ওঠে। এরপর মোবাইলের দিকে তাকিয়ে 10টা মিসড কল দেখে সে। এর মধ্যে গোটাচারেক সার্থকের আর 1-2 কোনো কল সেন্টারের নাম্বার। কিন্তু একটা অজানা নাম্বার থেকে 3 ফোন করা হয়েছে। ফোন রিঙ্গিং ডিউরেশন দেখে বোঝা যাচ্ছে তাকে যে ফোন করেছে সে একবারও ফুল রিং করেনি। প্রতিবারই কিছুক্ষণের জন্য রিং হওয়ার পরই ফোনটা কেটে গিয়েছে। নইলে 1 মিনিটের মধ্যে 3 বার কি করে রিং হয়? তার মানে যে ফোন করেছিল সে হয়তো একটু টেন্সড ছিল বা অ্যাংশিয়াস ছিল। এই সব ভাবনার মাঝেই আবার সার্থকের ফোন আসে। ফোনটা রিসিভ করেই তনু বলে, হ্যাঁ হ্যাঁ বল। কোথায় ছিলিস বলতো? কখন থেকে ফোন করে যাচ্ছি। আরে সরি, ফোনটা নিচে ছিল তাই জন্য। আচ্ছা বল, পোস্টমর্টমের রিপোর্ট এসেছে? হ্যাঁ, আর তোকে সেই কারণেই কল করা। তনু বেশ উৎসাহিত হয়ে বলে, কিছু পেলি? আচ্ছা, কোনো ঘুমের ওষুধের ট্রেস পাওয়া গেছে কি? হ্যাঁ, পাওয়া গেছে, এবং সেটাই আশ্চর্যের। কেন? কারণ ঘুমের ওষুধের ট্রেসটা পাওয়া গেছে মিসেস মল্লিকের রক্তে, পাকস্থলিতে নয়।
ওষুধ খেলে তো সেটা পাকস্থলীতে যাবে এবং পরে তা প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গে কাজ করবে, কিন্তু এখানে তো সেটা সরাসরি রক্তে পাওয়া যাচ্ছে, আর বেশ প্রমিনেন্ট, ঠিক যেমন একটা ড্রাগ। তনু প্রচণ্ড চমকে উঠে বলে, কি? বিষয়টা আমাকেও ভাবাচ্ছে, কারণ পোস্টমর্টমের সময় তো বডিতে কোনো কিছুই পাওয়া যায়নি। কোনো মাইক্রো সিরিঞ্জ বা ওই ধরনের কিছু ব্যবহার হয়েছে কিনা চেক করেছিস কি? সার্থক এবার হেসে উঠে বলে, আমি জানতাম তুই এই কথাটাই জিজ্ঞেস করবি, তাই আমি ব্লু লাইট দিয়েও ভালো করে চেক করেছি, কিন্তু তবুও কিছু পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, আপাতত এইটুকুই থাক, আর কোনো ইনফরমেশন পেলে জানাস। সার্থক ফোনটা রেখে দেওয়া মাত্র সেই আননোন নাম্বারটা থেকে আবার ফোন আসে। তনু গ্রিন বাটনটা টিপে কানের কাছে ফোন রেখে বলে, হ্যালো, কে বলছেন? কিন্তু উপাস থেকে কিছু শোনার আগেই প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দ তনুর কানে আসে। যেন কোনো গাড়ি বা কোনো বদ্ধ জায়গাতে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ করা হয়েছে। সেই বিস্ফোরণের আওয়াজের এতটাই তীব্রতা ছিল যে তা ফোনের এপাশে থাকা তনুর কানের পর্দায় একটা ভীষণ ধাক্কা দিল। এমন কিছুর জন্য তনু প্রস্তুত ছিল না। তনু বেসামাল হয়ে তাদের মেঝেতেই পড়ে গেল। নিচ থেকে কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে কালুয়া ছুটতে ছুটতে উপরে এসে দেখে তনু অজ্ঞান হয়ে গিয়েছে। কালুয়া ছুটে গিয়ে তনুর মাথাটা কোলে তুলে নিয়ে বলতে থাকে, দিদি ভাই, ও দিদি ভাই, কি হয়েছে তোমার? আরে চোখ বন্ধ কেন? ও দিদি ভাই। তনু কোনো উত্তর দিচ্ছে না দেখে পাশে ফুল গাছের জন্য রাখা জলের জগ থেকে খানিকটা জল নিয়ে তনুর চোখে মুখে ছিটিয়ে দিতেই তনু চোখ মেলে তাকায়। কালুয়া জিজ্ঞাসা করে, হ্যাঁ, কি হয়েছিল দিদি ভাই? তো তুমি তুমি ইমন মাথা ঘুরি পড়ে গেলে কেমনে? কালুয়ার কথায় তনু প্রথমে কিচ্ছু উত্তর দিতে পারছিল না। কালুয়া তনুকে যত্ন করে তাদের দেওয়ালে ঠেস দিয়ে বসিয়ে ছুটে গিয়ে এক গ্লাস নুন, চিনি, লেবুর রস মিশিয়ে জল নিয়ে আসে। তনুকে আস্তে আস্তে গ্লাস থেকে জলটা সে খাইয়ে দেয়। জলটা খাওয়ার পর তনু ধীরে ধীরে একটু সুস্থ বোধ করতে শুরু করে। এখন অনেকটা স্বাভাবিক সে। কালুয়া আবার বলে, দিদি ভাই, এবার কেমন লাগতেছে? হ্যাঁ, শরীরটা ঠিক লাগতেছে তো? হ্যাঁ কালুয়াদা, জলটা খাওয়ার পর একটু ভালো লাগছে। আর শোনো না, কথাটা শরীর, সলিল নয়। ওহো, তুমিও পারো বটে দিদি ভাই। এইরকম অবস্থাতেও আমার কথায় ভুল ধরতেছ। কি করব বলো, অভ্যেস যে। এবার নিচে চলো তো। হ্যাঁ চলো, কিন্তু আমার ফোনটা কোথায় দেখো তো। এই তো এইখানে পড়ে আছে। দাও তো ফোনটা। তনু আর কোনো কথা না বলে কালুয়ার হাত থেকে ফোনটা নিয়ে সাবধানে ছাদ থেকে নেমে আসে। মাথাটা এখনো ঘুরছে তার। তনু ছাদ থেকে নেমে এসে প্রমথেশকে ছাদের ঘটনাটা বলতেই তিনি বললেন, মা, এখন আর কথা বলিস না, যা ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নে। মাথাটাকে খাটানোর জন্য তো শরীরটাকে সুস্থ রাখতে হবে নাকি, যা। তনু আর কথা বাড়ায় না। ঘরে ঢুকে বিছানায় গিয়ে এসে শুয়ে পড়ে। বিকালে প্রমথেশ আর তনু গোল হয়ে সোফাতে বসে আছে। সেন্টার টেবিলে রাখা তনুর ফোনটায় কল রেকর্ডিংয়ে বাজছে সেই বিস্ফোরণের আওয়াজটা। প্রমথেশ বললেন, দেখ মা, আমাদের শরীরটা না আস্ত একটা সাইফাই ইঞ্জিনিয়ারিং এর মডেল। কোথাও থেকে কোনো এরর বা ঘাটতি আসতে শুরু করলেই আমাদের শরীর এরর থ্রেট ক্যালকুলেট করে তার অ্যাকর্ডিং অ্যাকশন করতে শুরু করে। তাই ওরকম একটা ভয়ঙ্কর শব্দ শুনে মস্তিষ্ক গোটা বডি সিস্টেমকে কিছুক্ষণের জন্য হাইবারনেশন মোড করে দিয়েছিল। রেকর্ডিংটা আবার চালিয়ে শোনে তনু। সার্থককে ফোনে বিষয়টা সে জানায়। সার্থক জানায় যে সে ডিউটি ফেরত একবার তনুদের বাড়ি হয়ে যাবে। সার্থক যখন তনুদের বাড়িতে এলো তখন রাত 7:30। সার্থক আসতেই তনু প্রশ্ন করল, সারাদিন পেটে কিছু পড়েছে? সার্থক মুচকি হেসে বলল, হ্যাঁ, মা জোর করে টিফিনটা হাতে ধরিয়ে দেয়, আর টিফিন শেষ না করলে রাগারাগি করে, তাই। বেশ, তবে চা আর মুড়ি মাখা বলি। কালুয়াকে বলতেই আধ ঘন্টার মধ্যে চা আর মুড়ি মাখা নিয়ে এলো।
প্রমথেশ নিজের ঘরে একটা ইন্টারন্যাশনাল জার্নাল পড়ছিলেন। সার্থকের গলার আওয়াজ শুনে তিনি বেরিয়ে এলেন। চা আর মুড়ি মাখা খেতে খেতে প্রমথেশ বললেন, টাবলু, জানো তো এই কেসটা হয়ে একটা জিনিস খুব ভালো হয়েছে। টাবলু মানে সার্থক একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি জেঠু? আগে তুমি তো এই বাড়িতে আসার রাস্তাটাই ভুলে গিয়েছিলে, কিন্তু এখন কেসটার জন্য হলেও প্রতিদিন আসছো, এটাই বেশ লাগছে। আসলে কাজের চাপটা। আরে বাবা তো লেগ পুল করছে রে টাবলু। আচ্ছা, এখন যে কারণে তোকে ডাকলাম সেটা বলি। কথাটা বলে তনু আবার ফোনের রেকর্ডিংটা চালু করলো। কিন্তু অবাক কাণ্ড যে রেকর্ডিংটা আর ফোল্ডারে ছিল না। নিজের মনেই তনু বলে উঠল, রেকর্ডিংটা গেল কোথায়? দেখি দে তো তোর ফোনটা একবার। তনু সেটা এগিয়ে দিতেই সার্থক সেটা দেখে নিয়ে বলল, রেকর্ডিংটা সেলফ ডিস্ট্রাকশন টাইমার লাগিয়ে পাঠিয়েছিল। তনু অবাক হয়ে বলে, হোয়াট? কিন্তু সেটা কি করে সম্ভব? আমার কাছে তো কারোর কল এসেছিল। সেটাই তো তনু, সেটাই তো। এগুলো এখন নতুন শুরু হয়েছে, আর নিউ কাইন্ড অফ থ্রেট। তোকে কল করে ব্লাস্টের শব্দ শুনিয়ে ভয় দেখাতে চাইছে। সার্থক একটা ছোট্ট শ্বাস ফেলে বলল। তনু উত্তেজিত হয়ে বলল, দ্যাটস আ গ্রেট থিং। সার্থক মুখটা বেজার করে বলে, এইসবের মধ্যে তুই আবার গ্রেট কি দেখতে পেলি? কলটা যেই করুক না কেন, সে কোনো না কোনোভাবে ভয় পেয়েছে। আর ভয় পেয়েছে বলেই সে আমাকে ভয় দেখাতে চেয়েছে। এবং তোরা সঠিক পথেই এগোচ্ছিস। তনুকে কথাটা শেষ করতে না দিয়েই প্রমথেশ কথাটা বলে উঠল। তনু একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা, মিসেস শোভনা মল্লিকের বডির কাছে যে লাল সুতোটা পাওয়া গিয়েছিল সেটার ফরেন্সিক রিপোর্ট কি চলে এসেছে? হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই পাবো। আর দু একটা কথা বলে সার্থক চলে যায়। পরদিন সকালে সার্থকের ফোন আসে যখন, তখন তনু একটা কাজে বাইরে গিয়েছিল। হ্যালো তনু। হ্যাঁ টাব, মানে সার্থক, বল। আরে ফোনে টাবলুই বলতে পারিস, অসুবিধা নেই। শুধু কারোর সামনে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কোথায় আছিস এখন? এই তো এঞ্জেলস নার্সারিতে ঢুকলাম। অ্যাঞ্জেলস নার্সারি মানে ডিয়ানোর হর্টিকালচার ফার্ম? হ্যাঁ, কিছু ফুল গাছের চারা নিতে এসেছি। দাঁড়া, আমিও আসছি। তনু নার্সারিতে ঢুকে সবে চারাগাছ দেখছিল, ঠিক এমন সময় প্রায় হাঁপাতে হাঁপাতে সার্থক এসে বলল, এক্ষুনি ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে আসছি। তুই যে সুতোটা পেয়েছিলিস সেটা আসলে একটা ব্লোগানের অংশ। তনু অবাক হয়ে বলে, ব্লোগান? মানে সেই যে কিছু উপজাতি গোষ্ঠীর মানুষ একটা সিলিন্ড্রিক আকারের বাঁশের নলের ভিতর বিষ মাখানো তীর লাগিয়ে মুখে ফুঁ দিয়ে শিকার বা আত্মরক্ষা করে, সেইটা? হ্যাঁ, সেটাই। কিন্তু ব্লোগানের সাথে এই সুতোর কি সম্পর্ক? আর তাছাড়া যতদূর আমি জানি এই ব্লোগানের তো রেঞ্জ খুব একটা হয় না। যদি মিসেস শোভনা মল্লিককে কথা বলতে বলতে হঠাৎ তনু কাঁধটা চেপে কঁকিয়ে উঠল। ঠিক তখনই সার্থক পিছনে ঘুরে কাউকে ছুটে পালাতে দেখে। সার্থক তার পিছনে ছুটতে যায়, কিন্তু তনুর অবস্থা খুব দ্রুত খারাপ হয়ে যায়। ইতিমধ্যে বৃদ্ধ ডিয়ানো নার্সারির ভেতর থেকে ছুটে আসে। ডিয়ানো চিৎকার করে বলে ওঠে, Oh my God! What happened here? তারপর তনুর দিকে নজর পড়তেই বৃদ্ধ ডিয়ানো আঁতকে উঠলেন। Tanu? Oh no, Tanu, it's you! Young man, please get her to the hospital. Be quick, quick! সার্থক লোকটার পিছনে না ছুটে তনুকে পাঁজাকোলা করে ছুটে গেল গাড়ির দিকে। মিনিট পাঁচেকের মধ্যেই সার্থক কাছের একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে পৌঁছে গিয়ে এমার্জেন্সিতে ডক্টরকে দেখাতেই তিনি চমকে উঠে বললেন, ইটস এ পয়জনাস কেস, কল পুলিশ। সার্থক ধমকের সুরে বলে, আই অ্যাম দ্য পুলিশ। চোখে ন্যাপা হয়েছে নাকি? পুলিশের ইউনিফর্ম পরে আছি, দেখতে পাচ্ছেন না? নিন, তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন, আমি ফর্মালিটি সব করে দিচ্ছি। ডক্টরটি ব্যতিব্যস্ত স্বরে ওখানে থাকা এক সিস্টারকে হাঁক পেড়ে বলে, সিস্টার, ওটি রেডি করো, আর ডক্টর মিহিককে কল দাও, কুইক। সার্থক তখন একটা ফর্ম ফিল আপ করছিল। চমকে গিয়ে ডক্টরের দিকে সে তাকায়। বিদ্যুতের ঝলকের মতো সার্থকের একটা কথা মনে হতেই সে এক জায়গায় ফোন করে। তনুকে ওটিতে ঢোকানোর পর সার্থক সবটা প্রমথেশকে ফোনে জানিয়ে দেয়। আধ ঘন্টার মধ্যেই প্রমথেশ হাসপাতালে চলে আসে।
যদিও সার্থক বেশ কয়েকবারই তাকে হাসপাতালে আসতে মানা করেছিল, কিন্তু পিতৃমন তো, মেয়ের এই বিপদে কি করেই বা সে ঘরে থাকে। প্রায় 3.5 ঘন্টার অপারেশন এবং 2 ঘন্টার অবজারভেশনের পর ডক্টর মিহিক এসে সার্থককে জানায়, She is now out of danger. থ্যাংক ইউ ডক্টর। এই বলে করমর্দন করে কিছু মনে করার ঢঙে বলে, ডক্টর মিহিক, আপনি তো তপবন আবাসিকে থাকেন, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি আমার সাথে কেবিনে আসুন, সেখানেই না হয় বাকি কথা হবে। বেশ, সেখানেই আসছি আমি। আগে একটু তনুকে দেখে আসি। ডক্টর মিহিক হেসে বললে। সার্টেনলি। প্রমথেশকে ডক্টর মিহিকের সমস্ত কথা জানিয়ে সার্থক বলল, জেঠু, তুমি যাও, তনুর সাথে একবার দেখা করে আসো। আগে তুমি যাও, আমি পরে যাচ্ছি। সার্থক মাথা নাড়িয়ে এগিয়ে গিয়ে তনুর কেবিনের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখে যে মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে। মুখের ওপর মৃত্যুর ঝড় বয়ে যাওয়ার স্পষ্ট ছাপ। সার্থকের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে তনুর বেডের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। বেডের সামনে গিয়ে একটু ঝুঁকে ভীষণ ধীর স্বরে সে বলে, তনু। সার্থকের গলা শুনে তনু চোখ মেলে চায়, বলে, ডাবলু। সার্থক যথাসম্ভব নিজেকে শক্ত করে উত্তর দেয়, এখন কেমন ফিল করছিস? তনু একটু হেসে ক্লান্ত স্বরে বলে, ঠিকঠাক, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে যে হাসপাতালের বেডে আমি নই, তুই শুয়ে আছিস। কথাটা বলেই তনু হেসে ওঠে। তনুকে হাসতে দেখে সার্থকও হেসে ওঠে। তারপর বলে, ডাবলু, হ্যাঁ বল। কেসটার কি হলো? কেসটার যা হওয়ার তা হবে, আগে তুই তাড়াতাড়ি সুস্থ হ। শোন, বল। ডক্টরকে বলবি আমার ব্লাডের যেন ভালো করে অ্যানালিসিসটা করে, ইমিডিয়েট যেন করে। কেন? তুই জাস্ট বলবি। বেশ, আচ্ছা, আমি এখন বেরোচ্ছি। জেঠু বাইরে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, সাবধানে থাক। সার্থক বাইরে বেরিয়ে প্রমথেশকে বলে, যাও জেঠু, ভিতরে গিয়ে দেখা করে নাও। কেমন বুঝলে দেখে? চিন্তা করো না জেঠু, ও একদম ঠিক আছে। কথাটা বলে সার্থক ডক্টর মিহিকের চেম্বারের দিকে এগিয়ে যায়। দরজার বাইরে দুবার নক করার পরেও ডক্টর মিহিক কোনো জবাব দিলেন না। সার্থক চেম্বারের দরজাটা আলতো চাপ দিতেই দরজাটা খুলে যায়। সার্থক ভেতরে ঢুকেই বলতে শুরু করে, ডক্টর মিহিক, আপনি। কথাটা শেষ করতে পারে না সার্থক। চেয়ারের উপরে ডক্টর মিহিক এলিয়ে পড়ে আছে, চোখ খোলা, মুখ হাঁ করা। সার্থক বুঝতে পারে যে ডক্টর মিহিক মারা গিয়েছেন, বা বলা ভালো ডক্টর মিহিককে খুন করা হয়েছে। সার্থক তৎপরতার সাথে পুলিশ ফোর্স আনিয়ে নেয়, সঙ্গে সঙ্গে ফরেন্সিক ডিপার্টমেন্টকেও খবর দেয়। টিম এসে সবাইকে প্রয়োজনীয় তথ্য জিজ্ঞাসাবাদ করে এবং যাবতীয় প্রমাণ সংগ্রহ করে নিয়ে যায়। সার্থক ফরেন্সিক টিম হেডকে বলে, এই কেসটার পোস্টমর্টম কিন্তু আমার খুব তাড়াতাড়ি চাই। টিম হেড মাথা নাড়িয়ে চলে যায়। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তনুর কেবিনের সামনে এসে সার্থক দেখে প্রমথেশবাবু তনুর সাথে কথা বলছে। কাঁচের জানলার বাইরে দিয়ে দৃশ্যটা দেখেই সার্থক সেখান থেকে সরে আসে। তনুর যন্ত্রণাক্লিষ্ট মুখটার দিকে তাকাতে পারছে না সে। ঠিক এমন সময় সার্থকের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে কানের কাছে আনতেই ওপাশ থেকে কেউ একজন কিছু বলে। কথাগুলো শুনে সার্থকের কপালে ভাঁজ পড়ে। আরও কিছু কথাবার্তা হওয়ার পর সার্থক গাড়িতে উঠে দ্রুত কোথাও বেরিয়ে যায়। রাতটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। চারিদিকে চুপচাপ, বাতাসেও কেমন যেন একটা চাপা ষড়যন্ত্রের দুর্গন্ধ। ঠিক এমন সময় একজন সন্তপর্ণ পায়ে অথচ দ্রুত গতিতে এগিয়ে যায় হাসপাতালের দিকে। কিন্তু হাসপাতালের সামনের দিকে না গিয়ে পিছন দিক থেকে এগিয়ে যায়। প্রমথেশকে জোর করে বাড়ি পাঠানো হয়েছে। ডক্টররা জানিয়েছে তনুকে আরও একদিন অবজারভেশনে রাখতে হবে।
সার্থক ইচ্ছা করেই ডক্টর মিহিকের মৃত্যুর ঘটনাটা তনুকে জানায়নি। হাসপাতালে এই সময় পেশেন্টের আসা যাওয়া কম থাকে। এক আধটা যদি অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু কেস আসে তাহলে তাদেরকে এমার্জেন্সিতে পাঠিয়ে দেওয়া হয়। রাতের বেলায় স্টাফদের থাকার মধ্যে একজন আরএমও সহ আরও একজন ডক্টর থাকেন এবং জনা কয়েক জুনিয়র ডক্টর, 3 নার্স থাকেন ডিউটিতে। রাতের দিকে তাই হাসপাতালটা কোনো এক নীরব পুরীতে রূপায়িত হয়ে যায়। রাতটা একটু গভীর হতেই হাসপাতালের দোতলার করিডোরটা ধরে একজন অনামী ব্যক্তি নিঃশব্দ পায়ে এগিয়ে যায় একটি নির্দিষ্ট কেবিনের দিকে। দোতলার এই কেবিনগুলোতে সেন্সিটিভ পেশেন্টদেরকেই রাখা হয়। এমনই একটি কেবিনে রয়েছে তনু, রুম নম্বর 15। আপাতমস্তক কালো আবরণে ঢাকা অনামী ব্যক্তিটি ধীর পায়ে এসে দাঁড়ায় রুম নম্বর 15-র সামনে। আশেপাশে একটা সতর্ক দৃষ্টি বুলিয়ে হালকা আবজানো কেবিনের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ঘরের ভেতরটায় হালকা অন্ধকার, দেওয়াল ঘেঁষে একটা বেড রাখা। বেডে ঘুমোচ্ছে তনু। অনামী ব্যক্তিটি ধীরে ধীরে এগিয়ে যায় তনুর বেডের দিকে। বেডের সামনে গিয়ে পকেটে হাত দিয়ে কিছু একটা বার করে তনুর দিকে এগোতেই আচমকা তনু পা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে সজোরে একটা সাইড কিক মারে। লোকটা আচমকা তনুর লাথিকে হুমড়ি খেয়ে পড়ে সামনে, কিন্তু সামলানোর সুযোগ পায় না। লোকটা বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে। ইতিমধ্যে তনুও বেড ছেড়ে উঠে দাঁড়ায়। লোকটা তনুকে শেষ আরেকবার আঘাত করার জন্য পজিশন নেয়। তনু প্রত্যাঘাত করেছে ঠিকই, কিন্তু শরীর তারও ক্লান্ত। জোরে জোরে হাঁপাতে থাকে তনু। হাত বাড়িয়ে এমার্জেন্সি কলিং বেলটার দিকে তনু এগোতে গেলেই লোকটা ঝাঁপিয়ে পড়ে তার উপর। চরম ধস্তাধস্তি শুরু হয়। তনু পাল্টা আঘাতের জন্য অন্য হাত বাড়াতেই লোকটা শক্ত করে তনুর হাতটা চেপে ধরতেই তনু যন্ত্রণায় কোকিয়ে ওঠে। মুহূর্তেই লোকটা পকেট থেকে সিরিঞ্জের মতো কিছু একটা বার করে তনুর ঘাড়ে ইনজেক্ট করতে যায়। কিন্তু ঠিক সেই সময়, সেই মুহূর্তে গোটা ঘরের আলো জ্বলে ওঠে। চমকে থতমত খেয়ে বেসামাল হয়ে যায় লোকটি। ঠিক তখনই পিস্তলের ক্লিকিং শব্দ লোকটার কানে যায়। লোকটার কানের গোড়ায় সার্থক .22 ক্যালিবারের পিস্তল ঠেকিয়ে রেখেছে। সার্থক কঠিন গলায় বলে, একটুও নড়ার চেষ্টা করো না, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আছো। নড়েছো কি মরেছো? তনু, তুই এদিকে সরে আয়। লোকটার থেকে চোখ না সরিয়ে সার্থক তনুকে জিজ্ঞাসা করে, ঠিক আছিস তো? তনু ছোট্ট করে মাথা নেড়ে বলে, ঠিক আছে। সার্থক হাঁক দেয়। শৈবাল, এই একে নিয়ে গিয়ে ভালো করে আপ্যায়নের ব্যবস্থা করো তো। শৈবাল এসে লোকটাকে পিচমোড়া করে বাঁধতেই সার্থক বলে, তা তোমার চাঁদ বদনীটা একবার দেখি বাবা। বলে পিস্তলের নলটা লোকটার থুতনিতে রেখে মুখটা ভালো করে দেখেই এক কোণে হাসি দিয়ে বলে, ও তুমি, তোমাকে কিন্তু একেবারেই আশা করিনি। তারপর শৈবালকে সার্থক বলে, এই যে ধরা পড়েছে তা যেন কেউ জানতে বা দেখতে না পারে। কুইক মুভ করো। ওরা সবাই বেরিয়ে গেলে সার্থক বলে, কিরে, কি বুঝলি তনু? তনু চোয়াল শক্ত করে বুকের কাছে দুহাত ভাঁজ করে বলে, রহস্য ঘনীভূত হচ্ছে। ডাবলু, আমার মনে হচ্ছে যে আমাদের আরও একবার ওখানে যেতে হবে, এবং সেটা যেতে হবে আজকেই। সার্থক ঘড়ি দেখে বলে, যেতে হবে মানে? এখন আবার কোথায় যাবি? তাছাড়া তোর শরীরের এই অবস্থা। তনু নরম গলায় বলে, কাজের মাঝে বিশ্রাম নেওয়ার ফলটা তো একটু আগেই দেখতে পেলাম, তাই আর সময় নষ্ট করব না। তাছাড়া এদের দলটাকে না ধরা পর্যন্ত এরা একে একে অ্যাটাক করতেই থাকবে। এভাবে কটা অ্যাটাক সার্ভাইভ করতে পারবো তা নিজেই জানি না। সার্থক রেগে গিয়ে বলল, বাজে কথাটা এই মুহূর্তে না বললেই নয়। ঠিক আছে, তুই যখন যেতে চাইছিস তখন চল, আর কি বলবো আমি। বিকজ এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, তুই কি করে বুঝতে পারলি যে একটা সেকেন্ড অ্যাটাক হবে? স্বভাব, এই ধরনের কিলিং মেন্টালিটির মানুষরা টার্গেটকে পুরোপুরি এলিমিনেট না করে থামবে না। প্রথমবার তোকে টার্গেট করায় তুই সেটা সার্ভাইভ করে গেলি, তাই সেকেন্ড অ্যাটাকের একটা 100% চান্স ছিল। কিন্তু ওরা জানতে পারলো কি করে যে তুই ফার্স্ট অ্যাটাকটা সার্ভাইভ করে গেছিস? কথাটা শুনে তনুর মুখে একটা হাসি ফুটে ওঠে। তনু বলল, ডিয়ানো,
He was the last person there who saw me survived. Even he was that person who was shouting to call an ambulance. আর এখানেই আমার একটু কনফিউশন আছে। ডিয়ানো আগ বাড়িয়ে কেন আমাকে বাঁচাতে চাইলো? ঠিক বলেছিস, এত ঝামেলার মধ্যে একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। তনু একটা ছোট্ট শ্বাস ফেলে বলে, লাভ নেই, ইদার হি এসকেপড অর ডেড। কথা বলতে বলতে ওরা তপবন আবাসনে বড় গেটের সামনে চলে এলো। গার্ড পুলিশের গাড়ি দেখে ছুটে আসতেই সার্থক কিছু একটা জিজ্ঞাসা করে। গার্ডও কিছু একটা বলতেই সার্থক গাড়ি নিয়ে ভেতরে ঢুকে যায়, তবে একজন কনস্টেবলকে গেটের কাছে রেখে যায়। তনু বলে, গাড়ি থেকে সাইরেনটা সরিয়ে দিয়ে ভালো করেছিস। কভার্ট অপারেশন রে, যে কারণে হেডলাইটটাও অফ করে রেখেছি। চল এইবার নেমে পড়তে হবে। ওরা দুজন পা টিপে টিপে তপবন আবাসনের সি ফ্রেজের পিছন দিকে এসে উপস্থিত হয়। ওরা একটাও শব্দ উচ্চারণ না করে ইশারায় একে অপরকে বোঝায় যে তনু সামনের দিক থেকে যাবে আর সার্থক একটু ঘুরে পিছন দিকে যাবে। তনু দ্রুত পায়ে সিঁড়ি টপকে দোতলায় উঠে একটা ফ্ল্যাটের সামনে এসে পকেট থেকে মাস্টার কিটা বার করে দরজা খুলে পা টিপে টিপে ভেতরে ঢোকে। ভেতরে একজন মাঝবয়সী মহিলা পিছনে ফিরে খুব দ্রুত গতিতে নিজের ব্যাগ গোছাচ্ছিল। তনু বেশ কড়া গলায় বলে, খুব তাড়াহুড়োতে আছেন মনে হচ্ছে মিসেস তিয়াশা শিকদার, অথবা সঠিকভাবে বলতে গেলে তামারাং গোত্রু। আপনি তো বজ্র উপজাতির অন্তর্ভুক্ত, তাই না? তনুকে হঠাৎ পেছনে দেখে তিয়াশা ওরফে তামারাং প্রথমে একটু চমকে উঠলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে বিছানার ওপর দিয়ে তড়িৎ গতিতে ভল্ট খেয়ে অন্য পাশে গিয়ে হাতে একটা ছোট্ট নলের মতো কিছু একটা নিয়ে তনুর দিকে তাক করতেই অন্য দিক থেকে সার্থক ঢুকে তামারাংয়ের দিকে পিস্তল উঠিয়ে বলে, ওইসব করার কথা একেবারেই ভাববেন না। ব্লোগানটা ফেলে দিন। আপনার ছেলে কিন্তু আমাদের কাস্টাডিতে, সুতরাং কোনো চালাকি নয়। তনু, কুইক, এর হাতটা পিছমোড়া করে বেঁধে নে। ইনস্ট্রাকশনটা পেয়ে তনু দ্রুত গতিতে তিয়াশা ওরফে তামারাংয়ের হাত দুটো পিছমোড়া করে বেঁধে দেয়। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে কিছু পুলিশ ঢোকে। সার্থক তাদেরকে বলে, ভালো করে সার্চ করো ঘরটা, আমার মনে হয় এখানে কিছু মূল্যবান পাওয়া যেতে পারে। তারপর তামারাংয়ের দিকে তাকিয়ে বলে, মিস তামারাং গোত্রু, মিস্টার অ্যান্ড মিসেস মল্লিকের হত্যার জন্য আপনাকে গ্রেফতার করা হচ্ছে। রাতের ওই রোমহর্ষক অভিযানের পর তনু খুব ক্লান্ত হয়ে পড়েছিল। একে অসুস্থ শরীর, তার উপর আবার এতটা মানসিক চাপ। তামারাং গোত্রুকে গ্রেপ্তার করে থানায় চালান দিয়ে সব লিগ্যাল কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে তনুর ভোর হয়ে যায়। বাড়িতে ফিরেই তনু সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। বড় ক্লান্ত সে আজ। বেশ বেলা করে তনু ঘুম থেকে ওঠে। চোখ খুলে দেখে প্রমথেশ উদ্বিগ্ন দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তনু আলতো হেসে বলে, গুড মর্নিং বাবা। মা, ঠিক আছিস তুই? একদম, কিন্তু বাবা আমার না খুব খিদে পেয়েছে। কথাটা শুনেই বাইরে থেকে কালীকেষ্ট মানে কালুয়াদা বলে, আমি তো জানতুম যে দিদি ভাইয়ার খিদে পাবে, তাই তো ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। তনু মুখটা কুঁচকে দু হাতে কান চাপা দিয়ে বলে, ওহো কালুয়াদা, তুমি কি একটু আস্তে কথা বলতে পারো না? উফ, মাথাটা যেন ঝনঝনিয়ে উঠলো। আর শোনো না, ওটা ব্রেকফাস্ট নয়, ব্রেকফাস্ট। তুমি টেবিলে খাবারটা দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তনুকে সুস্থ দেখে প্রমথেশের মুখেও হাসি ফোটে। তনু ফ্রেশ হয়ে টেবিলে বসতেই সদর দিয়ে সার্থক আসে। সার্থককে দেখে প্রমথেশ অত্যন্ত খুশি হয়। বললেন, আসো টাবলু, টেবিলে বসে পড়ো। গরম গরম লুচি, সাদা আলুর তরকারি আর রাবড়ি আসছে। খিদে তো ছিল না, তবে রাবড়িটা শুনে। আরে বস বস, এবার বল কেসের আপডেটটা কি? আর তার সাথে এক্সপ্লেনেশন, মানে তিয়াশা কি করে তামারাং হয়ে গেল সেই জায়গাটা যদি একটু ক্লিয়ার করতে। সার্থক হেসে উঠে বলল, তাহলে তার জন্য তো লুচি আর সাদা আলুর তরকারিটাও লাগবে। প্রমথেশ সউল্লাসে বলে উঠলেন, নিশ্চয়ই। এই কালুয়া! রান্নাঘর থেকে কালীকেষ্ট চিৎকার করে বলল, লইতেছি। তনু বলল, তামারাং কিছু বললো?
সবটাই। চার্জশিট তৈরি হয়ে গেছে, আর আজ সকালে কোর্টে তোলা হয়েছে। আর একটা দিন দেরি হলেই সোমবার হয়ে যেত। আরে হল্ট হল্ট, আমি তো কিছুই বুঝতে পারছি না। সার্থক ও তনু দুজনেই হেসে ওঠে। কালীকেষ্টও খাবারের প্লেট নামিয়ে রেখে গেছে। সার্থক খেতে খেতে বলতে শুরু করলো। প্রায় বছর আড়াই আগে আমাদের কাছে ইন্টারনাল সোর্স থেকে খবর আসে যে কে বা কারা নিকোবর দ্বীপে একটা অ্যাবান্ডেন্ট আইল্যান্ডে বেশ রেগুলার বেসিসে যাতায়াত করছে। ওখানকার পুলিশকে আমি অ্যালার্টে বসালাম, কিন্তু বিষয়টা ধরতে পারলাম না, কারণ আন্দামান এমনিতেই একটা শান্ত জায়গা, আর নিকোবরে আলাদা করে কোনো পুলিশের ব্যবস্থা নেই। আন্দামান থেকেই সবটা দেখাশোনা করা হয়। আন্দামানে ক্রাইম রেটও খুব কম, আর নিকোবরে তো ক্রাইম রেট নেই বললেই চলে। অতএব পুলিশরাও অতটা সচকিত নয়। সেই সাসপিসিয়াস অ্যাক্টিভিটির ঘটনার মাসখানেক পর আমাদের কাছে খবর এলো এই শহরে কোনো ব্যবসায়ীর কাছে একটা মূল্যবান খনিজ আছে। তার ইন্টারন্যাশনাল মার্কেট ভ্যালু নাকি অনেক বেশি, কিন্তু ভদ্রলোকের কাছে ওই খনিজর কোনো ডকুমেন্টেশন ছিল না। আমি টিম নিয়ে সার্চ করলাম, বিশেষ কিছু পেলামও না। এই ঘটনার প্রায় মাস পাঁচেকের মধ্যে সেই ব্যবসায়ীর আচমকা মৃত্যু হয়, কিন্তু যেখানে তিনি থাকতেন সেখানে কিন্তু তার মৃত্যু হয়নি। সেই ব্যবসায়ী ভদ্রলোক হঠাৎ নিজের সমস্ত প্রপার্টি বেচে দিয়ে ফ্ল্যাট কেনেন তপবন আবাসনের হাউজিং কমপ্লেক্সে, এবং সেখানেই তিনি মারা যান। তনু খাওয়া থামিয়ে চমকিত স্বরে বলে ওঠে, মিস্টার মল্লিক? সার্থক সম্মতি দিয়ে বলল, একদম ঠিক। সেই সময় যে ডক্টর মিস্টার মল্লিকের ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন তিনি সেখানে মৃত্যুর কারণ হিসাবে মেনশন করেছিলেন হার্ট অ্যাটাক, আর তাই তার পোস্টমর্টম করানো হয়নি। এরপর বছর দুয়েক কোনো অ্যাক্টিভিটি নেই। হঠাৎ মিস্টার মল্লিকের স্ত্রী তার মতোই একইভাবে মারা গেলেন নিজের ঘরের মধ্যে, তাও একটা হাউস পার্টি করার পর শেষ রাতে তিনি খুন হন। এবার এখানে আসে প্রশ্ন হলো, খুনটা কেন করা হয়? না তো তার ঘরে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল, না তার সাথে কোনো জোরাজুরি করা হয়েছে, না তার ঘর থেকে কিছু খোয়া গিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট বলল যে মৃত্যু হয়েছে ঘুমের ওষুধ খেয়ে। কিন্তু আমার এবং তনুর খটকা লাগলো একটা বিষয়, যে ওষুধ খেলে সেটা পাকস্থলী বা খাদ্যনালীতে পাওয়া যাবে, কিন্তু ওষুধের ট্রেস পাওয়া গেল রক্তে। অর্থাৎ ওষুধটাকে কোনোভাবে ইনজেক্ট করা হয়েছে, অথচ আমরা বাড়িতে কোনো সিরিঞ্জ বা সূঁচের রেশটুকুও দেখতে পাইনি। ঘরের ভেতর অস্বাভাবিক আর কিছু পাওয়া না গেলেও তনুর চোখে পড়ে একটা লাল সুতো। ওটাকে ফরেন্সিকে পাঠানো হলো। ইতিমধ্যে ইনভেস্টিগেশন এগোতে থাকলো। হঠাৎ ফরেন্সিক থেকে আমার কাছে দুটো ইনফরমেশন আসে। এক, মিসেস মল্লিকের রক্তে যেটা পাওয়া গিয়েছিল সেটা হলো ফ্রুট সাইনাইড। ফ্রুট সাইনাইড সাধারণত বিশেষ কিছু ফল বা ফলের বীজের ভেতরে পাওয়া যায়, যেমন আপেলের বীজে, পিচ ফলের বীজে, কাঁচা আঙুর ইত্যাদিতে পাওয়া যায়। মিসেস মল্লিকের রক্তে সেই রকম সাইনাইটেরই ট্রেসটাই পাওয়া গিয়েছিল। এই ক্ষেত্রে কোন ফলের সাইনাইট নেওয়া হয়েছিল সেটা জানা যায়নি। এই ধরনের সাইনাইটে বিষ খুব দ্রুত রক্তের সাথে মিশে যায়, আর হার্টের সমস্ত অ্যাক্টিভিটি আস্তে আস্তে থামিয়ে দেয়। আর এই অবস্থায় ভিকটিম যদি ফিজিক্যালি অ্যাক্টিভিটি বেশি করে, মানে দৌড়ানো, হাত পা ছোঁড়াছুড়ি এইসব করে, তাহলে ওই বিশেষ সাইনাইটটা আরও দ্রুত রক্তে মিশে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ধরনের সাইনাইট রক্তের সাথে মিশতেই তাদের কম্পাউন্ড পাল্টে ফেলে, নিচের পয়জনাস অরিজিন পাল্টে ঘুমের ওষুধের কম্পোনেন্টে পরিণত হয়ে যায়। এবার এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, মিসেস মল্লিকের রক্তে যে ধরনের সাইনাইট পাওয়া গেছে সেইটা সাধারণত উপজাতি সম্প্রদায়ের মানুষরা শিকার করার জন্য ব্যবহার করে, যাতে বিষের প্রভাবে শিকার ঘুমিয়ে পড়ুক এবং শিকারের শরীরের থেকে সমস্ত রক্ত বার করে শিকারকে বিষমুক্ত করা যায়। এইখানে আমার মাথায় বিদ্যুৎ ঝলকে ওঠে। নিকোবর দ্বীপপুঞ্জের সেই অ্যাবান্ডেন্ট দ্বীপটায় বজ্র উপজাতি নামে এক উপজাতি থাকে, লোকসমাজ থেকে বহু দূরে, এবং তারা নিজেদের আলাদা নিয়ম রীতি মেনে চলে। ইন্টেলিজেন্স থেকে পাওয়া খবর অনুযায়ী ওরা একটা বিশেষ পাথরকে পুরুষানুক্রমিকভাবে দেবতা জ্ঞানে পুজো করত। সেই পাথরটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। আমার সন্দেহ আরও গাঢ় হয় যখন মিসেস মল্লিকের মৃতদেহর পাশ থেকে ওই লাল সুতোটার ফরেন্সিক রিপোর্টটা পাওয়া যায়। ওটা কোনো সুতো নয়, ওটা একটা পাখির পালকের অংশ। ওই পাখিটা পাওয়া যায় ওই অ্যাবান্ডেন্ট দ্বীপেই। আর একটা জিনিস হলো,
ওই দ্বীপের দ্বীপবাসীরা শিকার করার জন্য ব্যবহার করে ব্লো গান, নিজেরাই বানায় এবং তাতে সৌভাগ্যের প্রতীক হিসাবে ওই পাখির লাল পালকটা লাগিয়ে দেয়। তনুকে যখন অ্যাটাক করা হয় তখন আমি ওই পালকটাকে পড়ে থাকতে দেখেছিলাম। এবার আমার যতদূর ধারণা মিস্টার মল্লিক বজ্র উপজাতিদের সেই উপাস্য পাথরটাকেই চুরি করে নিয়ে এসেছিল। এইবার সেইটার প্রতিশোধ নিতে বজ্র সম্প্রদায়ের লোকজনরা শহরে চলে এসেছিল। মিস্টার মল্লিক মিসেস মল্লিককে মেরে হয়তো তারা পাথরটাকে নিয়ে আবার দ্বীপে চলে যেত, কিন্তু বাঁচ সাধল তনু। সে ইনভেস্টিগেশনে নামলো, লাল পালকের অংশ খুঁজে পেল। এদিকে ডিয়ানোর হর্টিকালচার ফার্মে তনুর ওপর অ্যাটাক হলো। সৌভাগ্যক্রমে তনুকে ওই হাসপাতালেই নিয়ে যায় যেখানে ডক্টর মিহিক কাজ করতেন। তনুর রক্ত পরীক্ষা করে তিনিও বুঝতে পেরেছিলেন যে মিসেস মল্লিকের শরীরে যে বিষটা ছিল ওই একই বিষ তনুর শরীরেও আছে। এটাই বলার জন্য তিনি আমাকে চেম্বারে ডেকেছিলেন। রিজু মানে তিয়াশা ওরফে তামারাং গোত্রুর ছেলে ওই হাসপাতালেই কাজ করত ডক্টর মিহিকের কম্পাউন্ডার হিসাবে। তাই ডক্টর মিহিককে হত্যা করা এবং তনুর উপর দ্বিতীয়বার হামলা করতে কোনো অসুবিধাই হয়নি তার। অবশ্য হাসপাতাল বা হর্টিকালচারে অ্যাটাক করার আগে তনুকে ভয় দেখানোও হয়েছিল। ওই যে ফোন কলটা এসেছিল যেখানে বম্বিংয়ের মতো শব্দ হয়েছিল, ওটা? সম্ভবত ভয় দেখাতেই কলটা করা হয়েছিল। এদিকে হাসপাতালে তনু ইনসিস্ট করলো তার ব্লাড স্যাম্পেল ফরেন্সিকে টেস্ট করানোর জন্য। এবারে এখানে খোলসা হলো নতুন তথ্যের। সাইনাইট আমাদের শরীরে ঢুকলে যে কাজটা প্রথমে করে তা হলো আমাদের রক্তের প্লাজমা সিয়ামের ইকুয়েশনটাকে গণ্ডগোল করে দেয়। রক্তে প্লাজমার পরিমাণ কমিয়ে দিয়ে সিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়, আর ফলে রক্ত পাতলা হয়ে যায়। সাইনাইটকে রক্ত থেকে বার করা সত্ত্বেও তার কিছুটা ট্রেস রক্তে থেকেই যায়। তনুর ক্ষেত্রেও তা ছিল, এবং ডক্টর মিহিকের মৃত্যু রহস্যটাও তখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। স্টাফ লিস্ট থেকে চেক করে সেখানে একটা নাম পেলাম, রিজু গোত্রু। বাড়ির ঠিকানা তপবন আবাসন। উপজাতি সংঘের আলাদা করে কোনো সারনেম হয় না। উপজাতি মানুষরা নিজেদের বিশেষ গোষ্ঠীবদ্ধ করার জন্য এই রকম সারনেম ব্যবহার করে থাকে। সম্ভবত তামারাং, রিজু, ডিয়ানো এরা প্রত্যেকেই দ্বীপের উপাস্য দেবতার রক্ষাগোষ্ঠীতে ছিল। আর তনু একজন প্রকৃত নেচার লাভার, গাছ ভালোবাসে, যত্ন নেয়। সেই কারণেই বৃদ্ধ ডিয়ানো তনুকে স্নেহ করতেন। তাই তিনি চাননি তনুর কোনো ক্ষতি হোক। তাই প্রথম অ্যাটাক হওয়ার পর সাথে সাথেই তিনি ছুটে এসে তনুকে হসপিটালে নিয়ে যেতে বলেছিলেন। তারা উপজাতি হতে পারেন, কিন্তু বদলোক তো নন। তারা শুধু চেয়েছিলেন যে তাদের উপাস্য দেবতা যেন সসম্মানে দ্বীপে ফেরানো হোক। আমি অবশ্য সেই ব্যবস্থা করেও দিয়েছি। এতটা এক নাগাড়ে বলে সার্থক দম নেওয়ার জন্য থামে, তারপর আবার বলে, আমার মনে হয় যদি মিস্টার মল্লিকেরও পোস্টমর্টম করানো হতো তাহলে তার রক্তেও পাওয়া যেত ফ্রুট সাইনাইট। কিন্তু ব্লো গান দিয়ে সায়ানাইডটা ইনজেক্ট করলো কিভাবে? ব্লু লাইট দিয়েও তো কোনো অ্যাবনর্মাল পোর আমরা খুঁজে পাইনি। সার্থক হেসে বলল, হ্যাঁ ঠিক, অ্যাবনর্মাল পোর খুঁজে পাইনি ঠিকই, কিন্তু শরীরের ন্যাচারাল পোর্সেও যে কোনো অ্যাবনর্মালিটিস ছিল না সেটাই বা বলি কী করে। উপজাতির মানুষরা ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। নির্দ্বিধায় বলা যেতেই পারে তারা আমাদের থেকেও বেশি সায়েন্টিফিক। আমি ব্লু লাইট দিয়ে আবারও মিসেস মল্লিকের বডিটা চেক করলাম। বুঝলাম যে তার হাতের একটা রোমকূপ একটু বেশি ফুলে আছে, আর বাকি সব রোমকূপ একেবারেই স্বাভাবিক। আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে মিসেস শোভনা মল্লিকের শরীরে কিভাবে বিষ ঢোকানো হয়েছে। ওরা ব্লোগানের সূঁচটাকে ঠিক ততটাই পাতলা রেখেছে যতটা বেশ হয় আমাদের রোমকূপের। জানিসই তো, হাতের আর পায়ের লোমগুলো কিন্তু গায়ের চামড়া ভেদ করেই বেরিয়ে আসে। আমার কেন জানি না মনে হলো ওরা বিষ শরীরে ইনজেক্ট করানোর জন্য রোমকূপকেই ব্যবহার করেছে। সম্ভবত মিসেস মল্লিক যখন ঘুমোচ্ছিলেন তখন তার কাছে গিয়ে ভালো করে নিশানা করে ব্লোগান চালায় তামারাং। ঘুমের মধ্যে মিসেস মল্লিকের অস্থিরতা হয়, তিনি জেগে ওঠেন। তামারাং জানতো মিসেস মল্লিক ঘুমের ওষুধ খায়, কিন্তু সেই দিন মিসেস মল্লিক ঘুমের ওষুধটা খেলো না। ওষুধটা খেলে হয়তো তার মৃত্যুটা সাধারণ হার্ট অ্যাটাক হয়েই চালিয়ে দেওয়া যেত। ওষুধ না খাওয়ায় শরীরের অস্বস্তি হওয়ার সাথে সাথেই তিনি চোখ খুলে উঠে বসলেন। সামনে তামারাং ওরফে তিয়াশা শিকদার এবং তার ছেলে রিজুকে দাঁড়িয়ে থাকতে দেখে সে। এমনও হতে পারে যে তারা তখন নিজেদের উপজাতির পোশাক পরেছিলেন। সেই কারণেই ভয় পেয়ে মিসেস মল্লিক হয়তো চেঁচাতে যান বা বিছানা থেকে উঠে বাথরুমের দিকে ছুটে যান। রিজু তার মুখ চেপে ধরে,
বাঁচার জন্য মিসেস মল্লিক হাত পা ছোড়েন। অ্যাজ আ রেজাল্ট হার্ট পাম্পিং দ্রুত হয়, বিষ দ্রুত রক্তের সাথে মেশে এবং মিসেস মল্লিকের মৃত্যু হয়। প্রমথেশ বলল, বাবা, কি সাংঘাতিক! হ্যাঁ, এ যে দেখছি বিদেশের আচ্ছা আচ্ছা থ্রিলার গল্পকেও 10 গোলে মাত দেবে। প্রমথেশের কথা শুনে তনু আর সার্থক হেসে ওঠে। ওদিক থেকে কালীকেষ্ট নিজের স্বাভাবিক উচ্চ গলায় বলল, ও ইন্সপেক্টর দাদা বাবু, যাবা না, আমি কাফি আনতাছি। তনু বিরক্ত স্বরে বলে, ওহো কালুয়াদা, ইন্সপেক্টর নয় ইন্সপেক্টর, আর কাফি নয়, কফি কফি। তোমাকে নিয়ে আর পারলাম না। শুনছিলেন লেখিকা তনিমা সাহার তনু সার্থক গোয়েন্দা সিরিজের প্রথম গল্প লাল পালকের রহস্য। বৈশিষ্ট্যা নাগ ওরফে তনুর ভূমিকায় পিয়াস, ইন্সপেক্টর সার্থক গাঙ্গুলির ভূমিকায় অঙ্কিত, প্রমথেশ নাগের ভূমিকায় পার্থ, কালুয়া ও ডক্টর মিহিক বোসের ভূমিকায় সম্রাট, অবিনাশ সরকেল ও বৃদ্ধ ডেয়ানোর ভূমিকায় সম্বুদ্ধ, রজতীর ভূমিকায় উর্মিতা, মীরার ভূমিকায় পম্পা, সিকিউরিটি গার্ড ও জনৈক ডাক্তারের ভূমিকায় অচ্যুতা। গল্প পাঠে শুভময়, সম্পাদনা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পরিচালনায় অঙ্কিত, মাস্টারিং ও মোশন গ্রাফিক্স দেবদত্ত, প্রচ্ছদ অলঙ্করণ দীপঙ্কর, সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত, গল্প স্বল্প থিম সানি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং হাইপ বাটনটি ক্লিক করে হাইপ পয়েন্টস অ্যাড করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্কে ইনবক্স করতে পারেন। গল্পস্বল্পের পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র তেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।